স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, একটু আছি। ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা দ্বিকর্মক ধাতু পড়েছিলাম। সেখানে হ্যাঁ স্যার, একটা করেছিলাম। দুটো দুটো করে কর্ম ছিল এবং সেখানে দেখেছিলাম। আজকে আমরা দেখবো নিযন্ত ধাতু। নিচ বলে একটা প্রত্যয় আছে, ঠিক আছে? নিচ বলে একটা প্রত্যয় আছে, যে প্রত্যয়টা ধাতুর পরে হয়, ঠিক আছে? নিচ প্রত্যয় ধাতুর পরে হয়। এবার এই নিচ প্রত্যয় যার অন্তে আছে তাকে আমরা বলছি নিযন্ত, ঠিক আছে? নিচ প্রত্যয় যার অন্তে আছে তাকে বলছি নিযন্ত। যেমন উদাহরণগুলো দেখুন লেখা আছে। এমনি একটা ধাতু বলছি পাঠাতি, ঠিক আছে? সেখানে যদি নিচ করে দেই তাহলে হয়ে যাবে পাঠায়তি। পঠাতি হয়ে যাবে পাঠায়তি। খাদাতি হয়ে যাবে খাদায়তি। করতি হয়ে যাবে কারায়তি, ঠিক আছে? পর ধাতুর সাথে নিচ করে দিলে হয়ে গেল পাঠায়তি, খাদায়তি, কারায়তি। মানে কি? পঠাতি মানে পড়ছে, পাঠায়তি মানে পড়াচ্ছে, খাদাতি মানে খাচ্ছে, খাদায়াতি মানে খাওয়াচ্ছে, করতি মানে করছে, আর কারায়াতি মানে হচ্ছে করাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে অর্থ। তাহলে এই যে করানো, খাওয়ানো, যাওয়ানো, এই যে আমরা বলি, সেইটা বোঝানোর জন্য আমরা নিজ প্রত্যয়ের প্রয়োগ করতে পারি, ঠিক আছে? পর ধাতুর সঙ্গে নিচ করে দিলে হচ্ছে পাঠায়তি, খাদ ধাতুর সাথে নিচ করলে খাদায়তি, পি ধাতুর সাথে নিচ করলে হচ্ছে কারায়তি। ঠিক আছে, এবার যেমন দেখুন একটা বাক্য দিক দেখুন, রাম মন্ত্র পড়ছে। রাম মন্ত্র পড়ছে, রামঃ মন্ত্রম পঠতি, ঠিক আছে? এবারে দেখুন পিতা মাতা রামকে মন্ত্র পড়াচ্ছে, বাবা মা রামকে মন্ত্র পড়াচ্ছে, তখন কি হচ্ছে? পিতরৌ রামং মন্ত্রম পাঠয়তঃ, পিতরৌ রামং মন্ত্রম পাঠয়তঃ, ঠিক আছে? তাহলে এখন দেখুন, রামঃ হ্যাঁ স্যার, বুঝতে মন্ত্রম পারছি। পঠতি, রামঃ মন্ত্রম পঠতি ছিল, সেই বাক্যে রাম ছিল কর্তা, মন্ত্র ছিল কর্ম, পঠতি ছিল ক্রিয়াপদ। যখন পিতামাতা রামকে মন্ত্র পড়াচ্ছে বলছি, তখন কি হয়ে যাচ্ছে? পিতরৌ হয়ে যাচ্ছে কর্তা, তখন পিতরৌ হয়ে যাচ্ছে কর্তা। পিতরৌ, আগের বাক্যে যে রামঃ কর্তা ছিল সেটা কিন্তু কর্ম হয়ে যাচ্ছে এই বাক্যে। পিতরৌ রামম, পিতরৌ রামম, আর মন্ত্রম তো কর্ম ছিলই, আর হয়ে যাচ্ছে পাঠয়তঃ, পাঠয়তি, নিচ করলে হচ্ছে পাঠয়তি। পিতরৌ কর্তা, দ্বিবচন রয়েছে সেই জন্য পাঠয়তঃ, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, ঠিক আছে? হলো। ঠিক পরের বাক্যটা দেখুন, দেবদত্তঃ ওদনম পচতি। দেবদত্ত ভাত রান্না করছে, দেবদত্তঃ ওদনম পচতি। যজ্ঞদত্ত দেবদত্তের দ্বারা ভাত রান্না করাচ্ছে, যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি। এখন এখানে এই দ্বিতীয় বাক্যে যজ্ঞদত্ত হচ্ছে কর্তা, আগের বাক্যে যে দেবদত্ত ছিল সেখানে সেটা এখানে তৃতীয়া হয়ে গেছে। হ্যাঁ, দেবদত্তেন, ওদানম কর্ম ছিল, আর পাচয়তি নিচ প্রত্যয় হয়েছে পাচয়তি। এবারে বলুন, এই যে আমি দুটো বাক্য বললাম, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ আর যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদানম পাচয়তি, এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে? দুটো বাক্য দেখুন, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, একটা বাক্য রয়েছে যজ্ঞদত্তঃ স্যার, দেবদত্তেন স্যার,
ওদনম পাচয়তি। হ্যাঁ বলুন। স্যার এখানে স্যার রাম প্রথম বাক্য হচ্ছে পেতরও রামম মন্ত্র পাশাপাশি হচ্ছে রামম হচ্ছে এটা আছে দ্বিতীয়া, কর্মে দ্বিতীয় আছে, আর হচ্ছে আছে স্যার এটা করণে তৃতীয়া, দেবদত্তেন। তৃতীয়া হয়েছে, তাই তো? তৃতীয়া হয়েছে, কিন্তু হ্যাঁ তৃতীয়া হয়েছে ঠিক, করণে তৃতীয়া কিন্তু হয়নি, কর্তায় তৃতীয়া হয়েছে, এটা বুঝতে হবে। আমরা অনুক্ত কর্তায় কোন বিভক্তি হয় আমরা পড়েছিলাম, অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি স্যার হয়, তৃতীয়, হ্যাঁ স্যার তৃতীয় তৃতীয় হবে, বিভক্তি হয়। এখন এখানে যোগ্য দত্ত তো উক্ত হয়ে গেছে, তাহলে একটাই কর্তা উক্ত হবে, অন্য কর্তাটা অনুক্তই হবে। এই জন্য অনুক্ত কর্তা দেবদত্তে তৃতীয়া হয়েছে, করণে নয়, তৃতীয়া হয়েছে, অনুক্ত কর্তায় হয়েছে। ঠিক আছে, যাই হোক, তাহলে প্রথম বাক্যে আগে যেটা কর্তা ছিল সেটা কর্ম হয়ে গেছে, দ্বিতীয় বাক্যে আগে যেটা কর্তা ছিল সেটা কর্ম হয়নি, সেটা কর্তাই আছে, তৃতীয়া হয়ে গেছে, অনুক্ত হয়ে গেছে। এই দুটো পার্থক্য, কেন এরকম পার্থক্য হলো সেটা আবার দেখতে হবে। সূত্র রয়েছে গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকাণাম অনিকর্তা সনৌ। ঠিক আছে, গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকাণাম অনিকর্তা সনৌ। 5 রকম ধাতুর কথা এখানে বলা হয়েছে: গত্যর্থক ধাতু, বুদ্ধ্যর্থক ধাতু, ভোজনার্থক ধাতু, শব্দকর্মক ধাতু এবং অকর্মক ধাতু। ঠিক আছে, গত্যর্থক, বুদ্ধ্যর্থক, ভোজনার্থক, শব্দকর্মক আর অকর্মক। এবার এই 5টা ধাতু প্রয়োগ থাকলে কি হবে? এই 5টা ধাতু প্রয়োগ থাকলে নিজ প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল, নিজ প্রত্যয় করার পরে সেটা কর্ম হয়ে যাবে। কি হলো? নিজ প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল সেটা নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যাবে। তাহলে কিন্তু এই জিনিসটা সব জায়গাতে হবে না, 5 রকম ধাতু থাকলেই হবে। গত্যর্থক ধাতু থাকতে হবে, বুদ্ধ্যর্থক ধাতু থাকতে হবে, ভোজনার্থক থাকতে হবে, শব্দকর্মক থাকতে হবে আর অকর্মক থাকতে হবে। স্যার এখানে স্যার বুদ্ধার্থক আর হচ্ছে শব্দ কর্মক, হ্যাঁ এই মানে কি স্যার? হ্যাঁ, স্যার মানে এখানে বলছি, স্যার এখানে হচ্ছে হ্যাঁ গত্যর্থক মানে তো যাওয়া, বুদ্ধ্যর্থক মানে হচ্ছে জ্ঞান অর্থ, ঠিক আছে, ভোজনার্থক মানে খাওয়া অর্থ, শব্দকর্ম মানে হচ্ছে যেই ধাতুর কর্ম হচ্ছে শব্দ, যেই ধাতুর কর্ম শব্দ তাকে হচ্ছে, এটা হচ্ছে শব্দ কর্ম। ঠিক আছে, উদাহরণ দিলে স্পষ্ট হবে, শব্দ কর্ম ধাতুর জিনিসটা কিসের উদাহরণ দিলে স্পষ্ট হবে। আর অকর্মক মানে কি, যেটা কর্ম নেই, হয়ে গেল। এবার আমরা যে উদাহরণ দেখেছিলাম দেখুন, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, এখানে এখানে কর্মসংজ্ঞা হয়েছে। আর মানে কি, এখানে এই 5টা ধাতুর মধ্যে কোনো একটা কিছু রয়েছে। তাহলে এখন গত্যর্থক কি রয়েছে? না, গত্যর্থক তো নেই। বুদ্ধ্যর্থক, জ্ঞানার্থক, না জ্ঞানার্থকও নেই। ভোজনার্থক নেই। শব্দকর্ম, শব্দকর্মক এটা রয়েছে। কেন এটা শব্দকর্মক বলছি? পাঠ করছে, কি পাঠ করছে? মন্ত্র পাঠ করছে। মন্ত্র কি? মন্ত্র কি? শব্দ। শব্দ মন্ত্র হচ্ছে শব্দ শব্দ সমূহ, তাই তো? তাহলে মন্ত্র পাঠ করাটা শব্দ কর্মক হয়ে যাচ্ছে, এখানে পঠন ধাতুটা শব্দ কর্মক হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য শব্দ কর্ম ধাতু রয়েছে, সেই জন্য এখানে রামম এটা কর্মসংজ্ঞা হল। নিজ প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল তা নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে গেল। ঠিক আছে, কিন্তু পরের বাক্যে দেখুন, যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, পচতি এটা দত্তার্থক নয়, বুদ্ধার্থক নয়, ভোজনার্থকও নয়। ভোজনার্থক মানে হচ্ছে খাওয়া, পচতি মানে রান্না করা। রান্না করা খাওয়া তো একই অর্থ নেই, রান্না করা আলাদা জিনিস, খাওয়া আলাদা জিনিস। খাওয়া দাওয়া ইত্যাদি থেকে দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে পাচয়তি এখানে হবে না, ভোজনার্থকও নয়, শব্দ কর্মকও নয়, আর অকর্মক তো নয়।
তাহলে 5 রকম ধাতুই এখানে নেই, সেই জন্য এখানে কর্মসংজ্ঞা হলো না, সেই জন্য এখানে অনুক্ত কর্তায় তৃতীয়া হলো। তার মানে কি, যেখানে এই 5 রকম ধাতু থাকবে সেখানেই কর্মসংজ্ঞা হবে, এই 5 রকম ধাতু যেখানে থাকবে না সেখানে অনুক্ত কর্তায় তৃতীয়া হবে। এতটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, এবার বোঝা গেছে, বুঝতে পেরেছি। ঠিক, ঠিক আছে, খুব ভালো। এবার দেখুন, কর্মসংজ্ঞা তো করলাম, এবারে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে যখনই এই নিয়মটা কাজে লাগবে তখনই একটা বাক্যে দুটো কর্ম হয়ে যাবে। যখনই এই নিয়মটা কাজে লাগবে তখনই একটা বাক্যে দুটো কর্ম হয়ে যাবে। পিতারৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, দুটো 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 আপনার হয়ে গেল, দুটো কর্ম হয়ে গেল। তাহলে এখন কি প্রশ্ন হতে পারে যে যখনই দুটো কর্ম তখন কি সমস্যা হবে, যে যখন আমি তাহলে বাচ্য পরিবর্তন করব তখন কোন কর্মটা উক্ত করব? দুটো কর্ম রয়েছে, দুটোই করব নাকি একটা করব, না যেটা একটা করলে কোনটা করব, নাকি কাউকেই করা যাবে না, কিছু একটা তো নিয়ম হবে। তো সেইটা এখন দেখতে হবে যে কোন কর্মকে উক্ত করব। সেটার জন্য আমাকে বুঝতে হবে প্রযোজ্য কর্মের বিষয়টা। প্রযোজ্য কর্ম বলে একটা বিষয় রয়েছে। এই যে দুটো কর্ম রয়েছে রামম এবং মন্ত্রম, সেই দুটোর মধ্যে একটা হচ্ছে প্রযোজ্য কর্ম। কোনটা প্রযোজ্য কর্ম? দেখুন সংজ্ঞা লেখা আছে, যেই কর্মটি নিজ প্রত্যয় করার আগে কর্তা ছিল আর নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়েছে সেটি হচ্ছে প্রযোজ্য কর্ম। তাহলে যেই কর্মটি নিষ্প্রত্যয় করার আগে কর্তা ছিল, নিষ্প্রত্যয় করার পরে কর্ম হয়েছে, সেটি হচ্ছে প্রযোজ্য কর্ম। তাহলে পিতারৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, এই বাক্যে কোনটা প্রযোজ্য কর্ম? স্যার এটা তো স্যার বলুন। হচ্ছে ওই বলুন। স্যার রাম হবে স্যার, রাম হবে স্যার এখানে। রাম হবে, খুব ভালো। কেন? রাম আগে কর্তা ছিল, স্যার রাম আমি কি আগে করে কর্তা বুঝবো স্যার ছিল। কর্তা ছিল? যেমন স্যার যদি স্যার এরকম দেখুন বলি, এই শিক্ষক হ এই যে রাম, হ্যাঁ, ছাত্রান, রামহ দুই মন্ত্রম স্যার এরকম থাকে পঠতি। শিক্ষক। বলুন বলুন। স্যার দুইটা থাকলে, স্যার দুইটা বাক্য থাকলে তো বোঝা যাচ্ছে যে এখানে কোনটা কর্তা ছিল। কিন্তু যদি হুম। একসাথে এর দুই এরকম থাকে কথাটা, যে শিক্ষক হওয়ার ছাত্রান পাঠয়তি, এখানে স্যার আমরা কি করে বুঝবো যে কোনটা শিক্ষক ছাত্রান বেদম শিক্ষক হওয়ার? পাঠয়তি, তাই তো? শিক্ষক হ্যাঁ, ছাত্রান শিক্ষক হওয়ার বেদম ছাত্রান বেদম পাঠয়তি। পাঠয়তি, হ্যাঁ। এখন এই বাক্যটা শুনে আপনি ভাবুন, বেদ কি কখনো পঠন ক্রিয়ার কর্তা হতে পারে? শিক্ষক স্যার এবার ক্লিয়ার, স্যার এবার ছাত্রান ক্লিয়ার আপনারা। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? এটা বাক্যের অর্থ দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কর্তা ছিল। বুঝা গেছে? বাক্যের অর্থটা বুঝতে পারলেই বোঝা যাবে। হলো? তাহলে এবারে প্রযোজ্য কর্ম কি হলো বুঝতে পারলেন। এইবারে দেখুন হ্যাঁ স্যার। বুদ্ধি অর্থক, দেখুন পরের লাইনে কি লেখা আছে, বুদ্ধি অর্থক, ভোজনার্থক ও শব্দকর্ম ধাতুর প্রয়োগ থাকলে ইচ্ছে অনুসারে যে কোনো একটি কর্মকে উক্ত করা যেতে পারে। কি হলো? দেখুন আমি পাঁচটার মধ্যে তিনটেকে হাইলাইট করে রেখেছি। এই তিনটে যেগুলো হাইলাইট করা আছে, বুদ্ধি অর্থক, ভোজনার্থক আর শব্দকর্ম, এই তিনটে ধাতুর প্রয়োগ থাকলে আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো কর্মকে উক্ত করতে পারেন। মানে আপনার আপনার ইচ্ছা হলো রামকেও করতে পারেন, ইচ্ছা হলো মন্ত্রকেও করতে পারেন। ঠিক আছে? এখানে কোনো নিয়ম নেই, যে কোনো একটাই করতে হবে, হয় রামকে নাহলে মন্ত্রকে। দেখুন
এই যে আমরা বাক্যটা করেছিলাম, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, এখানে দেখুন আমি করতে পারি পিতৃভ্যাম রামঃ মন্ত্রম পাঠ্যতে, আবার পিতৃভ্যাম রামম মন্ত্রঃ পাঠ্যতে, দুটোই হতে পারে। পিতৃভ্যাম রামঃ মন্ত্রম পাঠ্যতে, আবার পিতৃভ্যাম রামম মন্ত্রঃ পাঠ্যতে। রামকেও আমি উক্ত করতে পারি, মন্ত্রকেও আমি উক্ত করতে পারি, দুটোই আমি করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? কেননা হ্যাঁ, বুঝতে পাঠায়তিটা পেরেছি স্যার। হচ্ছে বুদ্ধিঅর্থক ধাতু, হলো না শব্দকর্মক ধাতু, এই জন্য। বাকি কি পড়ে থাকছে? গত্যর্থক ধাতু, হলো। গত্যর্থক ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য কর্মই উক্ত হবে, এটা মনে রাখতে হবে। গত্যর্থক ধাতুর ক্ষেত্রে তাহলে গত্যর্থ ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য কর্মই উক্ত হবে, অন্যটা উক্ত হবে না। ঠিক আছে। অকর্মক ধাতুর ক্ষেত্রে কি আছে? অকর্মক ধাতুর ক্ষেত্রে নিযন্ত অবস্থায় একটাই কর্ম থাকবে, সেটাই উক্ত হবে। কেননা আমি বলছি অকর্মক ধাতু মানে কি? যার কোনো কর্ম নেই। যেমন শিশুহু ক্রন্দতি, শিশুহু ক্রন্দতি। আমি যখন এই বাক্যে নিচ করবো তখন কি হবে? বালকः শিশুং ক্রন্দয়তি, বালকः শিশুং ক্রন্দয়তি, বালকः শিশুং ক্রন্দয়তি। তাহলে এখন এই বাক্যে দেখুন, যখন আমি নিচ করছি তখন কি কোনো পরিস্থিতিতেই একটার বেশি কর্ম থাকা সম্ভব? না স্যার, সম্ভব না। সম্ভবই নয়, কারণ অনিযন্ত অবস্থাতে একটা কর্মই নেই। নিচ করলে একটাই কর্ম হতে পারে ম্যাক্সিমাম, তার বেশি কর্ম সম্ভবই নয়। তো এখানে তো কোনো প্রশ্নই নেই, যেটা যেটা কর্ম সেটাই উক্ত হবে, আর সেটা প্রযোজ্য কর্মই হবে, তাই তো? সেটা উক্ত হবে। শুধুমাত্র দেখুন তাহলে পাঁচটার মধ্যে দেখুন, বুদ্ধি অর্থক, ভোজনার্থক, শব্দকর্মক, শব্দকর্মক, এই তিনটের মধ্যে তো কোনো ব্যাপারই নেই, এই তিনটে আপনি যে কোনো কিছু করতে পারেন। অকর্মকের ক্ষেত্রে একটাই ধাতু, কর্ম এর কোনো অসুবিধা হবে না। একমাত্র গত্যর্থকের ক্ষেত্রেই মনে রাখতে হবে, গত্যর্থ ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য কর্মই উক্ত হবে, অন্যটা হবে না। ঠিক আছে। তাহলে এই জন্য দেখুন, ভৃত্যঃ গ্রামম গচ্ছতি, ভৃত্যঃ গ্রামম গচ্ছতি। তাহলে এখন এখানে কি হবে? প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি, নিচ করার পরে কি হলো? প্রভুঃ, ঠিক আছে। তাহলে ভৃত্যঃ গ্রামম গচ্ছতি, প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি। এখন এই বাক্যে যদি বাচ্য পরিবর্তন করি তাহলে কি হবে? প্রভুনা ভৃত্যঃ গ্রামম গম্যতে, প্রভুনা ভৃত্যঃ গ্রামম গম্যতে। এখানে কিন্তু প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে এটা করা যাবে না। প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে এটা কিন্তু এখানে করা যাবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। প্রভুনা ভৃত্যঃ গ্রামম গম্যতে এটাই করা যাবে, প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে এটা করা যাবে না। ঠিক আছে। কেন না, এখানে ভৃত্যটাই হচ্ছে প্রযোজ্য কর্ম, প্রযোজ্য কর্মকেই উক্ত করা যাবে, গ্রামকে উক্ত করা যাবে না। কেন? এটা গত্যর্থক ধাতু বলে, তাই। ঠিক আছে। এবার পরের বাক্য দেখুন, বালকঃ অন্নম ভুঙ্ক্তে, বালকঃ অন্নম ভুঙ্ক্তে। এখানে নিচ করলে কি হবে? মাতা বালকম অন্নম মাতা বালকম ভোজয়তি। অন্নম ভোজয়তি।
মাতা বালকম অন্নম ভোজয়তি। পরিবর্তন করলে কি হবে? মাত্রা বালকः অন্নম ভোজ্যতে। মাত্রা বালকः অন্নম ভোজ্যতে, অথবা মাত্রা বালকম অন্নম ভোজ্যতে। আপনি বালককে উক্ত করতে পারেন, অন্নম এটাকে উক্ত করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাত্রা বালকः অন্নম ভোজ্যতে, মাত্রা বালকম অন্নম ভোজ্যতে, যে কোনো কিছু করতে পারেন। ঠিক আছে? এরপরে দেখুন, শিশুহু হাসতি, অকর্মক ধাতু। শিশুহু হাসতি, মাতা শিশুম হাসয়তি। হলো মাত্রা শিশু হাস্যতে। এখানে তো কিছু করার নেই, এখানে তো একটাই কর্ম আছে প্রযোজ্য কর্ম, সেটাই যুক্ত হবে। মাত্রা শিশুহু হাস্যতে। ভৃত্যঃ কার্যম করোতি। ভৃত্যঃ কার্যম করোতি। আচ্ছা, এখানে কি, এখানে তো এই নিয়মটা কাজেই লাগবে না। ঠিক আছে? ভৃত্যঃ কার্যম করোতি, এখানে কিন্তু এই নিয়মটা কাজেই লাগবে না। কেন লাগবে না? কেন লাগবে না? স্যার এখানে তো স্যার আছে স্যার, এখানে তো স্যার অকর্মক ধাতু ধাতু নেই, এখানে তো কার্যম তো স্যার কর্মক ধাতু। ও বাকিগুলো, বাকি 5টা 4টা রয়েছে, সেগুলোর মধ্যে যাবে না? হ্যাঁ স্যার, গত্যর্থ যার এগুলোর মধ্যে চারটে যাবে না হচ্ছে করতিটা? কি স্যার, কিছু যাবে গত্যর্থ? হ্যাঁ বলুন। স্যার 5টার মধ্যে স্যার একটু স্যার গত্যার্থ, একটা গত্যর্থক আছে, গত্যার্থ গত্যর্থক যাবে। হবে। গত্যার্থ, হ্যাঁ তাই তাই তো হবে। গত্যর্থক তো হবে। করাচ্ছে, হ্যাঁ হ্যাঁ করাচ্ছে তো। গত্যর্থক মানে কি? তারপরে যাওয়া, গত মানে যাওয়া, মানে করানো বা কিছু আরেকজন গত্যর্থক করাচ্ছে, মানে যাওয়া, এরকম কিছু করতি না স্যার? মানে করানো। তাহলে দুটোর কি অর্থ মিলছে? মিলছে না। মিলছে না তো। গত্যর্থ মানে হচ্ছে যাওয়া, গচ্ছতি, ইয়াতি, ধাবতি, এইগুলো হবে। করতিটা তো গত্যর্থক নয়, করতি মানে করা, এটা তো এর অর্থ তো গমন নয়, তাই না? তাহলে এখানে হবে না। ঠিক আছে? এখানে এখানে হবেই না। হ্যাঁ স্যার। হলো? তাহলে গত্যর্থকও নয়, বুদ্ধিঅর্থক তো নয়, ভোজনার্থকও নয়, শব্দকর্মকও নয়, আর অকর্মকও নয়। তাহলে কোনোটাই এখানে নেই। এই জন্য এখানে প্রভুহু ভৃত্যম কার্যম কারয়তি, এই বাক্যটাই হবে না। মানে এখানে অনিজন্ত অবস্থায় যে কর্তা ছিল, সেটাকে কর্মসংজ্ঞা করা যাবে না, সেটাকে অনুক্ত কর্তায় তৃতীয়া করতে হবে। প্রভুহু ভৃত্যেন কার্যম কারয়তি, এটা করতে হবে। প্রভু ভৃত্যম কার্যম কারয়তি, এটা হবেই না। আর প্রভু ভৃত্যেন কার্যম কারয়তি, এখানে তো বাচ্চাদের অসুবিধা নেই, এখানে একটাই কর্ম রয়েছে, তাকেই উক্ত করতে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? পরটা দেখুন, শিষ্যঃ ধর্মম জানাতি, গুরুহু শিষ্যম ধর্মম জ্ঞাপয়তি। গুরুহু শিষ্যম ধর্মম জ্ঞাপয়তি। এখানে দেখুন জানাতি, এটা কিরকম ধাতু? কিরকম ধাতু? স্যার স্যার বুদ্ধার্থক। বুদ্ধিঅর্থক ধাতু, এই জন্য এখানে হবে। যেন গুরুহু শিষ্যম ধর্মম জ্ঞাপয়তি হয়েছে। তারপরে আমি এখানে কোনটা উক্ত করতে পারি? যে কোনো এক খুশি একটা উক্ত করতে, তাই তো? দুটোই উক্ত করতে পারি। গুরুনা শিষ্যম ধর্মঃ জ্ঞাপ্যতে, এটাও করতে পারি। আর গুরুনা শিষ্যঃ ধর্মম জ্ঞাপ্যতে, এটাও করতে পারি, দুটোই করতে পারি। ঠিক আছে? গুরুনা শিষ্যম ধর্মঃ জ্ঞাপ্যতে, এটাও করতে পারি। গুরুনা শিষ্যঃ ধর্মম জ্ঞাপ্যতে, এটাও করতে পারি। হলো। এই ছিল আমাদের ইজন্ত প্রত্যয়। ওই বিষয়টা বোঝা গেছে তো নাকি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখন স্যার আপনার পিডিএফটা বললে আরো বেশি ক্লিয়ার হবো। এরপর আমি হোমওয়ার্ক দেবো এটার উপর, সেটা করে আনতে হবে। হ্যাঁ স্যার, সময়টা করলে স্যার একদম ক্লিয়ার হয়ে যাবে। হোমওয়ার্কটা দিয়ে দেবো, এটা করে আনবেন, ক্লিয়ার হয়ে যাবে।
স্যার এই সহজ বিষয়। প্রত্যয়ের মধ্যে কি স্যার সবচেয়ে, স্যার প্রত্যয়গুলো যতগুলো শিখিয়েছেন বা যতগুলো প্রত্যয় আছে এর মধ্যে কি সবচেয়ে এই যে সত্যি প্রত্যয়টাই স্যার বেশি কঠিন সবচেয়ে? হ্যাঁ, সত্যির রূপটা বের করা একটু কঠিন হয়ে যায়। সত্যির মানে শব্দ রূপটা বের করা একটু কঠিন হয়ে যায়। বাকি বাকিগুলো মোটামুটি চলে যাবে। সামনেটাই সোজা, সত্যিটা একটু সবচেয়ে বেশি কঠিন। ঠিকই বলেছেন, সত্যিটাই সবচেয়ে কঠিন। আচ্ছা, এইটা হলো। দেখুন এই পিডিএফ দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এখানে এখানে দেখুন আমরা ভাবসপ্তমী দেখেছি, নির্ধারণ দেখেছি, পঞ্চমী দেখেছি, বিকর্মক ধাতু আগের দিন দেখেছি, আজকে নিযন্ত্রটা দেখলাম। দেখতে পাচ্ছেন কি লেখা আছে নিযন্ত্রের বাক্য? পড়ুন। স্যার আছে কর্তরি বনম বনহ ছাত্রম গ্রন্থম জনহা পাঠয় ছাত্রম পাঠয় উম, জনহা ছাত্রম গ্রন্থম পাঠয়তি। হ্যাঁ স্যার, আর স্যার তারপরে এদিকে কি করা আছে? জনেনা। হ্যাঁ স্যার, জনেন ছাত্রः গ্রন্থম পাঠ্যতে। আর কিছু করা যাবে কর্মবাচ্যে? জনহ গ্রন্থ, কর্মবাচ্যে কি একটাই করা যাবে না আরো কিছু করা যাবে? দেখি স্যার, জনহ ছাত্রম গ্রন্থম পাঠয়তি, জনেন ছাত্রः গ্রন্থম পাঠ্যতে। না স্যার, আজকে কিছু করা যাচ্ছে না মনে হচ্ছে। আর করা যাবে না? জনহা ছাত্রম গ্রন্থম পাঠয়তি, এই বাক্যের বাচ্যবর্তন করতে বললাম। কি করবেন তাহলে? কোন কর্মটা উক্ত স্যার হবে? তাহলে তো করবো হচ্ছে ছাত্র উক্ত হবে স্যার, ছাত্র উক্ত হবে। কি বলুন বলুন, কি হয় বলুন। স্যার এখানে তো করা আছে যে জনেন ছাত্রः গ্রন্থম পাঠ্যতে। ওটা তো আছে, আর কিছু হবে না সেটাই জিজ্ঞাসা করছি তখন। আর কিছু কি করা যাবে? জনেন আচ্ছা, নিয়ম নিয়ম কি ছাত্রম বলছে? গ্রন্থম, হ্যাঁ, বলুন বলুন। জানে না। জনেন ছাত্রম গ্রন্থः পাঠ্যতে। হ্যাঁ, এটাই জানতে চাইছিলাম। জানে না ছাত্রম গ্রন্থ পাঠ্যতে, এটাও করা যাবে। এখানে যেহেতু পাঠয়তি রয়েছে মানে এটা বুদ্ধার্থক ধাতু, না এটা শব্দকর্মক ধাতু, তাই তো? সেই জন্য এখানে আপনি আহ, আপনার আহ, যে কোনো একটি কর্মকে উক্ত করতে পারেন। ছাত্রম এটাকে উক্ত করতে পারেন, গ্রন্থম এটাকে উক্ত করতে পারেন। সেই জন্য দুটো বাক্য এখানে হতে পারে। এখানে একটা দিয়েছে, দুটোই হতে পারে। ঠিক আছে, এটাই বলছিলাম। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই পিডিএফটাতে যা যা বিষয় ছিল এটা মোটামুটি আমরা কমপ্লিট করে নিয়েছি। শব্দরূপ সব মুখস্থ হয়ে গেছে প্রথম থেকে। রাম মিত্র দুর্গা মুনি যুবতী ভগিনী সাধু দারু যোশিত ভগবত বেধস রাক্ষস গুণিন আত্মন ব্রহ্মণ আসমাত দুষ্মন, সব শব্দরূপ মুখস্থ আছে তো? আপনি ভুলে গেছেন? হ্যাঁ স্যার, মোটামুটি স্যার মুখস্থ আছে। না স্যার মুখস্থ আছে স্যার, আমি আবার দেখতে হবে কিছু কিছু, কথা মোটামুটি মুখস্থ আছে। আজকে প্রত্যেকটা অভ্যাস আমরা ক্লাসে করিয়েছি।
বেশ। আচ্ছা, হ্যাঁ স্যার, আগের করেছি দিন স্যার। বলেছিলাম ওই রামমহা লিখতি মন্ত্র অভ্যাস করতে, করেছেন? স্যার করেছি, আমি চেষ্টা করতে পারি। আচ্ছা দাঁড়ান, আমি আগে হোমওয়ার্ক দেখলাম, দিলাম দিলাম দেখুন গ্রুপে 8টা বাক্য আছে, সেই বাক্যগুলোতে বাক্য পরিবর্তন করে আনবেন, ঠিক আছে? 8টা বাক্য রয়েছে, আজকে যে নিয়ম দেখালাম সেই নিয়ম অনুযায়ী বাক্য পরিবর্তন করে আনবেন। এটা হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, অভ্যাস করেছেন বলছেন। শুরু করুন তো, বলা দেখি কেমন হয় আজকে। ভুল বলবেন না, একদম স্যার শুদ্ধ রামহ, বলবেন, ঠিক আছে? শুদ্ধ বলবেন, ভুল বলবেন না। হুম, স্যার ট্রাই বলুন। করছি স্যার। হ্যাঁ, রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রৌ, রামः লিখতি মন্ত্রান। রামো লিখতঃ মন্ত্রম, রামো লিখতঃ মন্ত্রৌ, রামো লিখতঃ মন্ত্রম মন্ত্রান। রামः লিখন্তি মন্ত্রম, রামः লিখন্তি মন্ত্রৌ, রামः লিখন্তি মন্ত্রান। रामः लिखति कलमेन, रामः लिखति कलमाभ्यां, रामः लिखति कलमैः। रामो लिखतः कलमेन, रामो लिखतः कलमाभ्यां, रामः लिखतः कलमैः। रामः लिखन्ति कलमेन, रामः लिखन्ति कलमाभ्यां, रामः लिखन्ति कलमैः। रामः ददाति नराय, रामः ददाति नराभ्यां, रामः ददाति नराभ्यः। रामो दत्तः नराय, रामो दत्तः नराभ्यां, रामो दत्तः नराभ्यः। रामः ददति नराय, नराय रामः ददति नराभ्यां, रामः ददति नराभ्यः। रामः आददति नरात्, रामः आददति नराभ्यां, रामः आददति नराभ्यः। रामो आदत्तः नरात्, रामो आदत्तः नराभ्यां, रामो आदत्तः नराभ्यः। रामः आददति नरात्, रामः आददति नराभ्यां, रामः आददति नराभ्यः। रामः लिखितं करोति मन्त्रस्य, रामः लिखितं करोति मन्त्रयोः, रामः लिखितं करोति मन्त्राणाम्। रामो लिखितं कुरुतः मन्त्रस्य, रामो लिखितं कुरुतः मन्त्रयोः, रामः लिखितं कुरुतः मन्त्राणाम्। रामः लिखितं कुर्वन्ति मन्त्रस्य, रामः लिखनं कुर्वन्ति मन्त्रयोः, रामः लिखितं कुर्वन्ति मन्त्राणाम्। रामः लिखति ग्रामे, रामः लिखति ग्रामयोः, रामः लिखति ग्रामेषु। रामो लिखतः ग्रामे, रामो लिखतः ग्रामयोः, रामः लिखति ग्रामेषु। रामः लिखन्ति ग्रामे, रामः लिखन्ति ग्रामयोः, रामः लिखन्ति ग्रामेषु। मन्त्रः लिख्यते रामेण, मन्त्रः लिख्यते रामाभ्यां, मन्त्रः लिख्यते रामैः। मन्त्रो लिख्यते रामेण, मन्त्रो लिख्यते रामाभ्यां, मन्त्रो लिख्यते रामैः। मन्त्रान् लिखन्ते रामेण, मन्त्रान् लिखन्ते रामाभ्यां, मन्त्रान् लिखन्ते रामैः। मन्त्रः लिखितः रामेण, मन्त्रः लिखितः रामाभ्यां, मन्त्रः लिखितः रामैः। मन्त्रो लिखितौ रामेण, मन्त्रो लिखितौ रामाभ्यां, मन्त्रो लिखितौ रामैः। मन्त्रः लिखितः रामेण, मन्त्रः लिखितः रामाभ्यां, मन्त्रः लिखितः रामैः। मन्त्रः लिखनीयः रामेण, मन्त्रः लिखनीयः रामाभ्यां, मन्त्रः लिखनीयः रामैः। मन्त्रो लिखनीयो रामेण, मन्त्रो लिखनीयो रामाभ्यां, मन्त्रो लिखनीयो रामैः। मन्त्रः लिखनीयः रामेण, मन्त्रः लिखनीयः रामाभ्यां, मन्त्रः लिखनीयः रामैः। मन्त्रः लिख्यमानः अस्ति रामेण, मन्त्रः लिख्यमानः अस्ति रामेभ्यां, मन्त्रः लिख्यमानः अस्ति रामैः। मन्त्रौ लिखितमानौ स्तः रामेण, मन्त्रौ लिखितमानौ स्तः रामेभ्यां, मन्त्रौ लिखितमानौ स्तौ रामैः। मन्त्राः लिखितमानाः सन्ति रामेण, मन्त्रः लिखितमानः सन्ति रामाभ्यां, मन्त्रः लिखितमानः सन्ति रामैः। रामः लिखन् अस्ति मन्त्रं, रामः लिखन् अस्ति मन्त्रौ, रामः लिखन् अस्ति मन्त्रान्। रामौ लिखन्तौ स्तः मन्त्रं, रामौ लिखन्तौ स्तः मन्त्रौ, रामौ लिखन्तौ स्तः मन्त्रान्। रामः लिखन्तः सन्ति मन्त्रं, रामः लिखन्तः सन्ति मन्त्रौ, रामः लिखन्तः सन्ति मन्त्रान्। रामः लिखितवत् मन्त्रं, रामः लिखितवत् मन्त्रौ, रामः लिखितवान् मन्त्रं, रामः लिखितवान् मन्त्रौ, रामः लिखितवान् मन्त्रौ। मन्त्रान्। रामौ
লিখিতমন্ত্রৌ মন্ত্রম রামো লিখিতমন্ত্রৌ মন্ত্রৌ উম, রামো লিখিতমন্ত্রৌ মন্ত্রান রামः লিখিতমন্তः মন্ত্রম রামः লিখিতমন্তः মন্ত্রৌ রামः লিখিতমন্তः মন্ত্রান। টাইমের মধ্যে হয়ে গেছে, 4 মিনিটের মধ্যে হয়ে গেছে, খুব ভালো। কিন্তু ভুল আছে, কিছু জায়গায় ভুল হয়েছে। ওই লিখ্য মানু জায়গাটাতে উচ্চারণটা কি একটা লিখিত মানু শুনতে লাগলো, ঠিক আছে? লেখনম করতিটা লিখিতম করতি শুনতে লাগলো, একটু উচ্চারণটা দেখতে হবে। বাকি মানে ঠিকই আছে। হ্যাঁ, আর একটু অভ্যাস করে নিন, করে আমাকে ঠিকঠাক করে রেকর্ডিং করে পাঠাতে হবে। হ্যাঁ, 4 মিনিটের মধ্যে এই বাক্যগুলো আজকে আমার 4 মিনিটের মধ্যেই হয়েছে, আর একটু স্পষ্টতা লাগবে আর কি। আর একটু স্পষ্ট করে 4 মিনিটের মধ্যে রেকর্ডিং করে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। পরীক্ষার আগে পাঠিয়ে দেবেন, তাহলেই হবে। আচ্ছা, স্যার পরীক্ষা কবে হতে পারে স্যার? পরীক্ষা মে মাসেই হবে, মে মাসের সেকেন্ড উইকে ধরুন। স্যার পরীক্ষার মধ্যে কি প্রশ্ন হয়? এই গতবার একটা প্রশ্ন পিডিএফ পরীক্ষা দেওয়ার সম্ভব হবে? হ্যাঁ, বলে দেবো আমি আমি সব কোশ্চেন প্যাটার্ন ইত্যাদি যা আছে সব বলে দেবো, পরীক্ষার আগে বলে দেবো, ঠিক আছে? যা ক্লাসে হয়েছে সেগুলোই হবে, বলে দেবো প্যাটার্ন কিরকম কি প্রশ্ন আসবে, কি কি আছে সব বলে দেবো, ঠিক আছে? একাই আছেন, পড়াবো সেটাই ভাবছি। আচ্ছা, আজকে বিষয়টা স্যার আজকে যেটা পড়ানো সেটা পুরো স্যার আপনি ক্লিয়ার তো? বলুন। স্যার ওই যে আরেকটা যদি স্যার ওই যে ওই কি বলে স্যার উক্ত কর্ম উক্ত কর্তায় হচ্ছে কর্ম হয়, এই কর্তায় তৃতীয়া, এই বিষয়টা আরেকটু স্যার যদি করতেন ভাবতেন ভালো হতো স্যার। আচ্ছা, উক্ত কর্তা। আচ্ছা, দেখুন, প্রত্যেকটা কারকই উক্ত হয়, প্রত্যেকটা কারকই অনুক্ত হয়, ঠিক আছে? উক্ত অনুক্ত মানে হচ্ছে ক্রিয়া যাকে বোঝায় সেটা উক্ত, বাকিরা অনুক্ত। মানে ক্রিয়ার সাথে যার ডাইরেক্ট সম্বন্ধ রয়েছে। এখন দেখুন, রামঃ মন্ত্রম লিখতি, এই বাক্যে লিখতি এই ক্রিয়াপদের সাথে রামের দেখুন সাক্ষাৎ সম্বন্ধ রয়েছে। কেন? এখন রামঃটা যদি রামও করে দেই, তাহলে কিন্তু লিখতিটা লিখতঃ হয়ে যাবে। রামঃটা যদি রামাহা করে দেই, তাহলে লিখতিটা লিখন্তি হয়ে যাবে। কিন্তু দেখুন, আমি যদি মন্ত্রমটাকে মন্ত্র করি, তাহলে কিন্তু রামঃ মন্ত্রম লিখতি, রামঃ মন্ত্রও লিখতি, রামঃ মন্ত্রান লিখতি, 3 জায়গাতেই এক, কোনো আলাদা নয়, তাই তো? তাহলে এই লিখতির সাথে ক্রিয়াপদের সাথে রামের হচ্ছে সাক্ষাৎ সম্বন্ধ। এই জন্য রাম হচ্ছে উক্ত, ক্রিয়াপদের দ্বারা রাম হচ্ছে উক্ত। হ্যাঁ, মন্ত্রম এখানে কিন্তু অনুক্ত, কারণ লিখতির সাথে মন্ত্রমের সাক্ষাৎ সম্বন্ধ নেই। মানে মন্ত্রমের পরিবর্তন হলে রামের সেখানে কোনো এফেক্ট পড়ে না, লিখতিতে কোনো এফেক্ট পড়ে না। এবার উক্ত অনুক্তটা বোঝা গেছে? উক্ত অনুক্ত বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। এবারে এবারে উক্ত অনুক্ত বোঝা যাওয়ার পরে মনে রাখতে হবে যে প্রত্যেকটা কারক, মানে আমাদের 6টা কারক রয়েছে তো, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। এই 6টা কারকের, এই 6টা কারকই উক্তও হতে পারে, আবার অনুক্তও হতে পারে। প্রত্যেকটা কারকই উক্ত হতে পারে, প্রত্যেকটা কারকই অনুক্ত হতে পারে। এখন একটা বাক্যে তো একের বেশি কারক থাকতেই পারে, তাহলে প্রত্যেকটা একটা বাক্যে একটাই কারক উক্ত হবে, এটা হচ্ছে কথা।
এখন ধরুন রামः মন্ত্রম কলমেন পুস্তিকায়াম লিখতি। রামः মন্ত্রম কলমেন পুস্তিকায়াম লিখতি। এই বাক্যে দেখুন রামः হচ্ছে কর্তৃকারক, মন্ত্রম হচ্ছে কর্মকারক, কলমেন হচ্ছে করণকারক, পুস্তিকায়াম এটা হচ্ছে অধিকরণ কারক। চারটে কারক পেয়ে যাচ্ছে। কিন্তু দেখুন এখানে রামः এটাই কিন্তু উক্ত, মন্ত্রম কলমেন পুস্তিকায়াম এগুলো কিন্তু উক্ত নয়। কেন? পুস্তিকায়াম যদি এই পুস্তিকায় করে দিই তাহলে কি লিখতিটা লিখত হয়ে যাবে? হবে না। পুস্তিকায়াম যদি এই পুস্তিকা আসু করে দিই তাহলে কি লিখতিটা লিখন্তি হয়ে যাবে? হবে না। কলমেনাটা চেঞ্জ করি, কলমাভ্যাম করি, কলমৈহি করি, তাহলে কি লিখতি চেঞ্জ হবে? হবে না। ক্রিয়াপদে কোনো চেঞ্জ হবে না। রামহতে চেঞ্জ করলে কিন্তু ক্রিয়াপদে চেঞ্জ হবে। রামহ এটাই হচ্ছে উক্ত, মন্ত্রম কলমেন পুস্তিকায়াম এগুলো সব হচ্ছে অনুক্ত। তাহলে দেখুন একটা বাক্যে চারটে কারক দেখতে পেলাম, তার মধ্যে একটা কারক উক্ত, বাকিগুলো অনুক্ত। এরকম প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রেই যে কোনো একটা কারক উক্ত হবে, বাকি কারকগুলো অনুক্ত হবে। ঠিক আছে? হলো, তাতে কি হয়েছে? এবারে উক্ত হলে একটা বিভক্তি হয়, অনুক্ত হলে অন্য বিভক্তি হয়। উক্ত হলে একটাই বিভক্তি প্রথমা, যে কোনো কারকই উক্ত হোক না কেন সেই উক্ত কারকে প্রথমা হবে। উক্ত কর্তৃকারক উক্ত হলে প্রথমা হবে, কর্মকারক উক্ত হলে প্রথমা হবে, করণকারক উক্ত হলে প্রথমা হবে, সম্প্রদানকারক উক্ত হলে প্রথমা হবে, অপাদানকারক উক্ত হলে প্রথমা হবে, অধিকরণকারক উক্ত হলেও প্রথমা হবে। যে কোনো কারকে উক্ত হলে প্রথমা হবে। ঠিক আছে? এই জন্য রামः মন্ত্রম লিখতি, এই বাক্যে রাম হচ্ছে উক্ত, কর্তৃকারক উক্ত হয়েছে, সেই জন্য প্রথমা হয়েছে। রামেণ মন্ত্র লিখ্যতে, এখানে দেখুন কর্মকারক মন্ত্র সেটা উক্ত হয়েছে, এই জন্য কর্মকারক প্রথমা হয়েছে। তাহলে যে কোনো কারকে উক্ত হোক না কেন সেটা প্রথমাই হবে, একটাই বিভক্তি প্রথমা। অনুক্তের জন্য কিন্তু প্রত্যেকটা কারকে আলাদা আলাদা বিভক্তি রয়েছে, এটা মাথায় রাখতে হবে। অনুক্ত কর্ম হলে দ্বিতীয়া হয়, অনুক্ত কর্তা হলে তৃতীয়া হয়, অনুক্ত করণ হলে তৃতীয়া হয়। তাহলে অনুক্ত কর্মের জন্য দ্বিতীয়া বিভক্তি, অনুক্ত কর্তা এবং অনুক্ত করণের জন্য তৃতীয়া বিভক্তি, অনুক্ত সম্প্রদানের জন্য চতুর্থী বিভক্তি, অনুক্ত অপাদানের জন্য পঞ্চমী বিভক্তি, অনুক্ত অধিকরণের জন্য সপ্তমী বিভক্তি। এই হচ্ছে বিষয়। প্রত্যেকটা কারক অনুক্ত হলে তার জন্য আলাদা আলাদা বিভক্তি রয়েছে। আমরা যে বলি না অধিকরণে সপ্তমী, করণে তৃতীয়া, এটা হচ্ছে সবচেয়ে অনুক্ত হলে। ঠিক আছে? অধিকরণ অনুক্ত হলে সপ্তমী, করণ অনুক্ত হলে তৃতীয়া, সম্প্রদান অনুক্ত হলে চতুর্থী, অপাদান অনুক্ত হলে পঞ্চমী, কর্তা অনুক্ত হলে তৃতীয়া, কর্ম অনুক্ত হলে তৃতীয়া। আমরা সাধারণত কি বলি? কর্তায় প্রথমা, কর্তায় প্রথমা। কর্তায় প্রথমা কেন হয় না? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কর্তৃবাচ্য ইউজ করি। কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা হবে, কারণ কর্তা উক্ত হবে, সেই জন্য কর্তায় প্রথমা এরকম একটা প্রসিদ্ধি হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি কর্তায় কিন্তু তৃতীয় বিভক্তি, অনুক্ত কর্তায় তৃতীয় বিভক্তি হয়। কর্তা উক্ত হলেই কিন্তু কর্তায় প্রথমা হয়, অনুক্ত কর্তায় কিন্তু তৃতীয় বিভক্তি হয়। বোঝা গেছে? স্যার তার মানে হচ্ছে ওই যদি এরকম হয় রামহ লিখতি মন্ত্রম, এটা তো স্যার এই রাম হচ্ছে কি উক্তি প্রথমা, তাই না? এই কি এই যে কর্তৃকারক প্রথমা, এই যে রাম উক্ত হয়েছে, আর হচ্ছে মন্ত্রম হচ্ছে করণকারকের দ্বিতীয়, মন্ত্র হচ্ছে অনুক্ত হয়েছে। যদি এরকম হয় এই রামেণ মন্ত্র লিখ্যতে, তাহলে স্যার এখানে এই মন্ত্র তো স্যার এই যে এই রাম হচ্ছে এই অনুক্তে কর্তা, আর হচ্ছে মন্ত্র হচ্ছে স্যার, তাহলে স্যার মন্ত্র হচ্ছে স্যার কর্তৃকারকের প্রথমা। কি স্যার? উক্ত কর্ম প্রথমা। হ্যাঁ, আচ্ছা, রামেণ এটা তো রামেণ এখানে হচ্ছে অনুক্ত কর্তায় তৃতীয়া। দেখুন কখনো কারক চেঞ্জ হয়ে যায় না, মাথায় রাখবেন। কখনো কোন শব্দের কিন্তু কারক চেঞ্জ হয়ে যায় না। মানে রামহ মন্ত্র লিখতে এই বাক্যে রাম কর্তা ছিল, রামেণ মন্ত্র লিখতে এখানে রাম করণ হয়ে গেল না।
একই কারক থাকছে, শুধু উক্ত থেকে অনুক্ত হয়ে যাচ্ছে বলে বিভক্তিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অনুক্ত থেকে উক্ত হয়ে যাচ্ছে বলে বিভক্তিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারক কিন্তু কর্মকারকই থাকছে, কারক কিন্তু কর্তৃকারকই থাকছে। রামঃ মন্ত্র লিখেছে, এখানে রাম কর্তা, মন্ত্রকর্ম লিখেছে ক্রিয়াপদ। রামেণ মন্ত্র লিখেছে, এখানেও রামেণ কর্তা, মন্ত্রকর্ম লিখেছে ক্রিয়াপদ। প্রথম বাক্যে কর্তা উক্ত ছিল বলে রামে প্রথমা হয়েছিল, কর্ম অনুক্ত ছিল বলে কর্মে দ্বিতীয়া হয়েছিল। দ্বিতীয় বাক্যে রাম এটা কর্তা অনুক্ত হয়েছে বলে কর্তায় তৃতীয়া হয়েছে, মন্ত্র এই কর্মটা উক্ত হয়েছে বলে মন্ত্র প্রথমা হয়েছে। বুঝা গেছে? তার মানে স্যার হচ্ছে এরকম, তার মানে স্যার হচ্ছে আমার আমার ক্লিয়ার 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 হয়ে বিষয়টা। রামেণ বলুন। মন্ত্র লিখ্যতে, হ্যাঁ রামেণ মন্ত্র লিখ্যতে, এটা হচ্ছে অনুক্তে কর্তায় হচ্ছে তৃতীয়া রাম, রাম রামেণ। আর হচ্ছে মন্ত্র, মন্ত্র হচ্ছে আহ, উক্ত হয়েছে, মন্ত্র কর্মে কর্মকার উক্ত হয়েছে, এই জন্য প্রথমা। স্যার এরকম একদম বিষয়টা একদম। স্যার এবার স্যার মোটামুটি এবার স্যার ক্লিয়ার। এই জন্য আজকে একটা বাক্য দেখলাম, মনে করুন, দেবদত্ত যজ্ঞ দত্তে না ওদনম পাচয়তি, দেখলাম না? দেবদত্ত যজ্ঞ দত্তে না ওদনম হ্যাঁ স্যার, হ্যাঁ পাচয়তি। স্যার, হ্যাঁ। হুম। ওই বাক্যে দেখুন, ওই বাক্যে দুটো কর্তা রয়েছে, দেবদত্ত এটাও কর্তা, যজ্ঞ দত্ত এটাও কর্তা, কিন্তু একটা কর্তা উক্ত, একটা কর্তা অনুক্ত। পাচয়তি এই ক্রিয়াপদের কর্তাকে দেবদত্ত, যোগ্যদত্ত নয়। এই জন্য দেবদত্ত এখানে উক্ত হয়েছে, দেবদত্ত প্রথমা হয়েছে, দেবদত্ত যজ্ঞ দত্ত এখানে কিন্তু উক্ত হয়নি, সেই জন্য অনুক্ত কর্তায় তৃতীয়া হয়ে গেছে, যজ্ঞ দত্তে না। ওদানাম এটা কর্ম, উক্ত হয়নি, অনুক্ত সেজন্য দ্বিতীয় হয়েছে অনুক্ত কর্মে, ওদানাম আর পাচয়তি। বুঝা গেছে বাক্যটা? হ্যাঁ স্যার বুঝছি স্যার। স্যার তার মানে হচ্ছে একটা কথা বলেছেন, এটা কথা স্যার আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে কারো কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় বিভক্তি। এইটা হচ্ছে এই হ্যাঁ, কথা আমি এইটা বুঝতে পেরেছি এইটা স্যার। মাথায় সবসময় এটা মাথায় রাখবেন, কারো কখনো চেঞ্জ হয় না, তিনটি চেঞ্জ হয় বিভক্তি। এটা একদম সার কথা। আর কোনো যদি ডাউট থাকে জিজ্ঞাসা করতে হবে, আপনি যদি একাই আছেন আজকে, যা প্রথম থেকে পড়িয়েছি, কোথাও যদি মনে হচ্ছে এই জায়গাটা একটু অস্পষ্ট হয়ে আছে, স্পষ্ট হলে ভালো হতো, জিজ্ঞাসা করতে পারবেন, বুঝিয়ে দেবো। স্যার আছে স্যার, এরকম কিছু আছে যেমন স্যার, স্যার একটা খুব পড়েছেন স্যার ভাব সপ্তমী, ভাব সপ্তমী স্যার, ওইখানে আরেকবার একটু ই হলে হলে ভালো হতো। হেতু বলুন। পঞ্চমী, এই বিষয়গুলো স্যার আরেকবার হলে আমার মনে হয় ভালো হতো স্যার। আচ্ছা, ভাবে সপ্তমী, ভাবে সপ্তমীতে আপনার আপনি কতটা বুঝেছেন, আমার বলুন কতটা আপনি বুঝেছেন? ভাবে সপ্তমী কখন হয় এই জিজ্ঞাসা করুন। স্যার ভাব সপ্তমী তো ওখানে হয় যে যদা কথা থাকলে এরকম হয়, হ্যাঁ যখন হ্যাঁ তুমি আসলে আমি তখন গেলাম, হ্যাঁ, এই অর্থে হয়, তুমি এই যখন যখন আসলে তখন অর্থে। তখন আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ স্যার। এই অর্থে হয়, এই অর্থে। ভাবে সপ্তমী মানে এখানে কোন বিভক্তি হয় তাহলে? সপ্তমী সপ্তমী বিভক্তি হয়। কোথায় হয়? স্যার প্রথম বাক্যের যেখানে আছে প্রথম প্রথমা বাক্য বিভক্তি, সেখানে সপ্তমী হয়। যদা দিয়ে যে বাক্যটা শুরু হচ্ছে যদা, হ্যাঁ সেই বাক্য। যদা দিয়ে তো, যদা দিয়ে শুরু যে বাক্যটা, সেই বাক্যের প্রথম বিভক্তি করে সপ্তমী বিভক্তি হবে। হ্যাঁ, একে অর্থে বিভক্তি হয়। যেমন यदा रामः विद्यालयं गतवान् तदा कक्षा समारब्धा। ঠিক আছে? यदा रामः विद्यालयं गतवान् तदा कक्षा समारब्धा, এখানে यदा দিয়ে কোন বাক্যটা শুরু হয়েছে? স্যার এই রাম বিদ্যালয় গতবান, কারণ রামে, রামः বিদ্যালয়ं গতवान्, তাহলে এখানে কি হয়ে যাবে? রামহটা হয়ে যাবে রামে এর আছে, হ্যাঁ রামে। রামে বিদ্যালয়ম, বিদ্যালয়মই থাকবে কারণ বিদ্যালয়, এটা প্রথমা নয়, হ্যাঁ তাই তো? আর গতবান হ্যাঁ এটা কি হয়ে যাবে? এটা, এটা তো স্যার গতবান টা তো যে বর্তমানে এটা তো হবে হচ্ছে সেটাকে বলছি। স্যার, এটা তো ই প্রত্যয়, ওই এটা তো স্যার তদবত, স্যার স্যার এই তদবত স্যার ই হবে না, এই তদবত হবে না। অবশ্যই কেন হবে?
গতবান, আপনি কি নিয়ম করবেন? এই সমস্ত পদে প্রথমা রয়েছে, সেই সমস্ত পদ সপ্তমী অন্ত হয়ে যাবে। এই রামঃ বিদ্যালয়ম গতবান এই বাক্যে কোথায় কোথায় প্রথমা রয়েছে? ও স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। স্যার গতবান, গতবান এখানে হয়েছে প্রথমা, তাহলে এখানে হচ্ছে গত, এখানে হয়েছে গতবান, তো তাহলে প্রথমা হচ্ছে উম, গতবতী হবে। গতবতী, খুব ভালো। রামে বিদ্যালয়ম গতবতী কক্ষা সমারব্ধ, এইটাই নিয়ম। যেখানে যেখানে প্রথমা দেখবেন সেখানে সেখানে আপনাকে সপ্তমী করতে হবে। यदा श्यामेन रामः प्राप्तः तदा वृष्टिः आरभत। यदा श्यामेन रामः प्राप्तः तदा वृष्टिः प्रारभत। এই বাক্যে এখানে কোন বাক্যে প্রথমা করতে সপ্তমী করতে হবে? এই রাম হবে, হবে হচ্ছে সপ্তমী, রামে রামেণ হবে। রামেণ গ্রামঃ প্রাপ্তঃ, এই বাক্যে সপ্তমী করতে হবে, তাই তো? এই হ্যাঁ বাক্যে স্যার। কোথায় কোথায় সপ্তমী হবে? স্যার প্রাপ্ত হওয়ার সময় সপ্তমী হবে, আর হচ্ছে কি বলেন স্যার, রামেণ, রামেণ গ্রামঃ প্রাপ্তঃ। আচ্ছা আচ্ছা, এখানে হবে রামেণ গ্রামে প্রাপ্তে। হ্যাঁ, কেন গ্রাম হচ্ছে প্রথমা, প্রাপ্ত হচ্ছে, এখানে কিন্তু মাথায় রাখবেন কর্তায় প্রথম, এইটা ভুল হয়, এটা কনফিউশন কেন হয়? আমি বারবার বলছি প্রথমা যেগুলো আছে সেগুলোই সপ্তমী করতে হবে, মাথায় কি ঢুকে যায় যে কর্তায় সপ্তমী করতে হবে। কর্তায় সপ্তমী করতে হবে না, যেটায় প্রথমা আছে সেটা সপ্তমী করতে হবে। এই রামেণ গ্রামঃ প্রাপ্তঃ, এখানে কিন্তু কর্মে সপ্তমী, কর্মে প্রথমা হবে, কর্মে সপ্তমী হবে। রামেণ এখানে এটা কর্তা, কিন্তু রামেণের প্রতি কিন্তু কিচ্ছু হলো না, ঠিক আছে? কর্তার সঙ্গে কোনো সম্বন্ধই নেই এখানে। যেই শব্দে প্রথমা থাকবে সেই শব্দে সপ্তমী হবে, সোজা কথা, ঠিক আছে? এবার এখানে একটা জায়গাতে হ্যাঁ স্যার। কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে এখানে ক্রিয়াপদ থাকছে, যেমন यदा रामः विद्यालयं यदा बालकाः विद्यालयं गच्छन्ति तदा कक्षा समारब्धा, একই বাক্য বলছি। यदा बालकाः विद्यालयं गच्छन्ति तदा कक्षा समारब्धा। এইখানে এই বাক্যে যদি আমি বলি যে এই यदा बालकाः विद्यालयं गच्छन्ति तदा कक्षा समारब्धा, এই এখানে কোন বাক্যে সপ্তমী করতে হবে? बालकाः विद्यालयं गच्छन्ति, এই বাক্যে সপ্তমী করতে হবে। কোথায় কোথায় সপ্তমী করতে হবে? স্যার বালকে ইস্যু হবে। হ্যাঁ, আর আর স্যার গচ্ছন্তি, স্যার এটা কি স্যার, এটা এটা তো স্যার এই প্রত্যয় না, এইখানেই হচ্ছে এখানে কি বিশেষ, স্যার? সেটা হচ্ছে এটা এটা যদি ধাতুরূপ, ধাতুরূপে তো আর ভক্তি লাগানো যাবে না, ভক্তি তো শব্দরূপে হয়, তাই না? ধাতুরূপে হ্যাঁ ভক্তি লাগানো যাবে না। সেই জন্য আমরা বলেছিলাম যেখানে যেখানে এবং ধাতুরূপ থাকবে সেখানে আমায় কি করতে হবে? সেই ধাতুরূপ থেকে শত্রু প্রত্যয়ান্ত শব্দটা বের করতে হবে। মনে হচ্ছে আমরা শত্রু প্রত্যয়ান্ত হ্যাঁ শব্দ হ্যাঁ বের স্যার, করতে হ্যাঁ। জানি, ধাতুরূপ থেকে শত্রু প্রত্যয়ান্ত গচ্ছত, বের করতে জানি। হ্যাঁ, গচ্ছত, এটা হচ্ছে শত্রু প্রত্যয়ান্ত শব্দ। এই শব্দটা বের করে এবারে এই শব্দে আপনি সপ্তমী লাগান, তাহলেই হয়ে যাচ্ছে গচ্ছত। এখানে সপ্তমী করলে কি গচ্ছত, হবে? এটা স্যার, এটা আছে তো, আছে বহু বচন, স্যার গচ্ছন্ত হবে, গচ্ছন্ত, স্যার গচ্ছৎসু, গচ্ছৎসু। গচ্ছৎসু, খুব ভালো। বালকেষু বিদ্যালয়ং গচ্ছৎসু, এইখানে হচ্ছে একটা স্পেশালিটি রয়েছে, আর তো বাকি জায়গাতে একই নিয়ম, যেখানে ক্রিয়াপদ তার মানে হচ্ছে স্যার, তার মানে হচ্ছে স্যার যদি বিভক্তি, ওই যে তিন বিভক্তি থাকে, তাহলে হচ্ছে আমরা সেটাকে এই যে কি শত্রু প্রত্যয় করবো, তাই না স্যার? এই তো স্যার, আর তো কিছু নাই। হ্যাঁ, এবারে ধরুন আত্মনেপেই ধাতু রয়েছে,
এখন তুমি বলছি আহ, यदा प्रभुः भृत्यं सेवते यदा प्रभुः भृत्यं सेवते तदा আহ, প্রভুः সন্তুষ্যতি। ঠিক আছে, যখন পুরো উল্টো বলে দিলেন, यदा भृत्यः प्रभुं सेवते तदा प्रभुः সন্তুষ্যতি, মানে যখন ভৃত্য প্রভুর সেবা করে তখন প্রভু সন্তুষ্ট হন, তাই তো? এখন এই যে यदा भृत्यः प्रभुं सेवते, এখানে এই ভৃত্যः प्रभुं सेवते এই বাক্যে আপনাকে সপ্তমী করতে হবে, তাই তো? কোথায় কোথায় করবেন? স্যার এখানে তো প্রভু করলাম স্যার, কিন্তু না, প্রভু ওই না, ভৃত্য হচ্ছে কর্তা। হ্যাঁ ভৃত্যः ভৃত্য প্রভুং করলাম, কিন্তু সেবতে, স্যার সেবতে এটা কি করবো স্যার? এখানে এই জন্য বললাম সেবতে, এটা তিঙন্ত মানে ধাতুরূপ, এখানে করা যাবে না। এবার সেবতে এখানে কি সত্যি হবে? না স্যার, এখানে শ্বাস করতে হবে, আত্মনেপদে বলতে সানস হবে, শ্বাস হবে। সানস হবে, এখানে কর্তরে সানস করতে হবে। তাহলে সেবতে ও এখানে স্যার, হ্যাঁ সানস স্যার, করলে কি তাহলে হবে? সেবমান, স্যার সেবমান হয়, সেবমান, সেবমান, সেবমান। সেবমানে, তাহলে কি বাক্য তাহলে হবে? সেবমানে, বৃত্তে বৃত্তিয়ে প্রবণ প্রভুং সেবমানে। সেবমানে। জফলা স্যার নেই এটা কিন্তু, ক্লিয়ার স্যার। জফলা নেই। না না, গল্প থাকবে কেন? কারণ হচ্ছে এত নাই, এটা তো কর্ম পাচ্ছ না, করতে পারছ। কর্তরি পাচ্ছে, হ্যাঁ কর্তরি সানস, সেবমানে। ঠিক আছে, বৃত্তিয়ে প্রভুং সেবমানে, তারপরে যেটা আছে তাই। বুঝা গেছে? এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার এটা ক্লিয়ার স্যার। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। আর কি ডাউট আছে বলুন? সবাই সপ্তমী ক্লিয়ার হয়ে গেল, আর এরপর আরেকটা কি জিজ্ঞাসা করুন, সেটাও হয়ে গেছে। আর ডাউট থাকলে সংশয় করুন। স্যার আপনি স্যার নেক্সট ক্লাসে আরেকবার স্যার একটু এটা করে দিন স্যার, এই বিকর্ম ধাতুর একটু উপরে দিন, আজকের দরকার নেই। নেক্সট ক্লাসে যদি কর্ম ধাতুর একটু আরেকটু রিভিশন দিয়ে দিন স্যার। কর্ম আজকে করে দিচ্ছি, আজকে সময় আছে তো, এখন এখনো আধা ঘন্টা আছে, তো করিয়ে দিচ্ছি আজকে, অসুবিধা নেই। নেক্সট নতুন বিষয়টা নেক্সট ক্লাসে পড়াবো, তখন যদি রাজদীপবাবু আসেন সুবিধা হবে ওনার। দ্বিকর্ম ধাতু তো, দ্বিকর্ম ধাতু হ্যাঁ কটা স্যার, আছে? কটা আছে ধাতু? 16টা। 16টা। কি কি ধাতু আছে মুখস্থ আছে? স্যার 12টা আর 4টা, 12টা উপরে 4টা নিচে। 12টা, একটা, 4টে। হ্যাঁ, প্রথম দলে 12টা, দ্বিতীয় দলে 4টে। ঠিক, 12টা 4টে। নিয়মটা কি ছিল? এই 16টি ধাতুর প্রয়োগ থাকলে অপাদান প্রবৃত্তি কারকের অবিবক্ষাতে কর্মকারক করতে পারি। অ্যাকচুয়ালি ধরুন বাক্যে অপাদান কারক রয়েছে, বা সম্প্রদান কারক রয়েছে, বা অধিকরণ কারক রয়েছে, বা করণ কারক রয়েছে, কিন্তু আমি অপাদান কারক সম্প্রদান কারক এগুলো বলতে চাইছি না, অবিবক্ষা করছি, বলতে চাইছি না, তখন তার জায়গাতে আমি কর্মকারক করতে পারি। অপাদান কারক যেটা আছে সেটাকে কর্মকারক করে দিতে পারি। এটা হচ্ছে নিয়ম। যেমন প্রথম ধাতুটা দিয়ে করি, দুহ ধাতু রয়েছিল, দুহ, দুহ মানে দহন করা। গোপহ গোভ্যঃ দুগ্ধম দগ্ধি। কি বাক্য বললাম? গোপহ গোভ্যঃ দুগ্ধম দগ্ধি। এই বাক্যে গোপহ হচ্ছে কর্তা, গোভ্যঃ এটা কি? গোভ্যঃ অপাদান। এটা কি? অপাদান কারক। দুগ্ধম এটা কি? স্যার কর্মকারক। কর্মকারক। দগ্ধি এটা কি? ক্রিয়াপদ। এখন আমাদের নিয়ম কি রয়েছে? যদি এই 16টি ধাতুর প্রয়োগ থাকে, অথবা এই 16টি ধাতুর যা অর্থ
সেই অর্থক যদি অন্য ধাতুর প্রয়োগ থাকে, তাহলে অপাদান প্রভৃতি কারক যদি আমি বলতে না চাই, তার জায়গাতে আমি কর্মকারক করতে পারি। তাই তো? গোপাহা গোভ্যাহা দুগ্ধম দগ্ধি, এইখানে গোভ্যাহা এটা অপাদান কারক রয়েছে, কিন্তু আমি অপাদান কারকটা বলতে চাইছি না। তখন আমি গোভ্যাহা এখানে কর্মকারক করতে পারি। কর্মকারক হলে কোন বিভক্তি হবে? তৃতীয় বিভক্তি হবে। সেই জন্য গোভ্যার জায়গায় কি বলতে পারি? গোপাহা গাহা দুগ্ধম দগ্ধি। গোপাহা গাহা দুগ্ধম দগ্ধি। আরেকটা উদাহরণ নিই। জনঃ গ্রামে অজাম নয়তি। জনঃ গ্রামে অজাম নয়তি। স্যার জনগ্রামে অজাম মানে কি স্যার? অজা মানে হচ্ছে ছাগল। অজা, অজা, হ্যাঁ অজা, হ্যাঁ ছাগল। অজা অজা। জনঃ গ্রামে অজাম নয়তি। ঠিক আছে? এবার এখানে জনঃ হচ্ছে কর্তা, গ্রামে এটা হচ্ছে কি? গ্রামে স্যার, গ্রামে স্যার এটা স্যার এই অধিকরণ। অধিকরণ। অজা এটা হচ্ছে কর্ম, কর্ম। নয়তি হচ্ছে ক্রিয়াপদ। এখন এখানেও দেখুন 16টি ধাতুর মধ্যে নি ধাতু রয়েছে। তাহলে আমি যদি অপাদান প্রবৃত্তি কারককে বলতে না চাই, এখানে অধিকরণ কারক রয়েছে গ্রামে, সেটা যদি বলতে না চাই, তাহলে তার জায়গাতে আমি তার কর্মকারক করতে পারি। তাই গ্রামে এর কর্মকারক করলে কি হয়ে যাবে? গ্রামম। গ্রামম। কি বাক্য আসছে? জনঃ গ্রামম অজাম নয়তি। জনঃ গ্রামম অজাম নয়তি। জনঃ গ্রামম অজাম নয়তি। বোঝা গেছে? এতটা ক্লিয়ার হয়েছে? এতক্ষণ যেটা হ্যাঁ বললাম। স্যার, এটা ক্লিয়ার হয়েছে। তার মানে হচ্ছে আমরা অবদান কারকটাকে হচ্ছে আমরা করতে পারি, মানে এই ধাতু প্রয়োগ থাকলে অবদান কারকটাকে আমরা কর্মকারকে রূপান্তর করতে পারি। অপাদানকে করতে পারি, সম্প্রদানকে করতে পারি, অধিকরণকে করতে পারি, হরণকে করতে পারি, সবাইকে করতে পারি। ঠিক আছে? গ্রামে এই উদাহরণে আমরা অধিকরণ কারককে করলাম, গোভ্যাহ এই উদাহরণে আমরা অপাদান কারককে করলাম, সম্প্রদান কারককে করতে পারি। ঠিক আছে? করতে পারি, অসুবিধা নেই। এবার এখানেই যদি আমি বাচ্য পরিবর্তন করি, তাহলে কি হবে? এটাই হচ্ছে প্রশ্ন। এবারে যে যখনই আমি এই নিয়মটা কাজে লাগাচ্ছি, যেমন আজকে আমরা দেখলাম যে যখনই আমি এই নিয়মটা কাজে লাগাচ্ছি, তখনই একটা বাক্যে দুটো করে কর্ম হয়ে যাচ্ছে। তখনই প্রশ্ন আসছে যে তাহলে আমি কোন কর্মকে মুক্ত করব? তখনই আমাদের ওই নিয়মটা আসছে। আমি বলছি
তখনই আমাদের যখনই দুটো করে কর্ম আসছে তখনই সমস্যা। তাহলে তখন একটা নিয়ম বলেছিলাম, নিয়মটা মনে আছে? একটা লাইন বলেছিলাম যে কোন স্যার কর্ম কি উক্ত বলেছিলেন হবে, স্যার? গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নির্বিকৃষ্ণাম। এখানে যে দুটো কর্ম হচ্ছে, দুটো প্রত্যেকটা বাক্যে, সেই প্রত্যেকটা বাক্যে দুটো কর্মের মধ্যে একটা হচ্ছে গৌণ কর্ম, একটা হচ্ছে মুখ্য কর্ম। কোনটা গৌণ কর্ম মনে আছে? কোনটা গৌণ কর্ম কোনটা মুখ্য কর্ম সেটা মনে আছে? স্যার স্যার নিচে 4টা বলছিলেন স্যার গৌণ কর্ম, আর হচ্ছে উপরে 12টা হচ্ছে মুখ্য কর্ম। না না, সেরকম কিছু না। ওটা কেন? ওই তো ক্রিয়াপদ, ওগুলো কেন গৌণ মুখ্য হবে? না না, এই যে গোপহ গাহ দুগ্ধম দগ্ধি, এই বাক্যটা করলাম তো আমরা, এই নিয়মটা কাজে লাগিয়ে। এখানে গাহা দুগ্ধম এই দুটো কর্ম রয়েছে না, গাহা এটাও কর্ম, দুগ্ধম এটাও কর্ম। এই দুটোর মধ্যে কোনটা গৌণ কর্ম কোনটা মুখ্য কর্ম? জনহ গ্রামম অজাম নয়তি, এখানে গ্রামম এটাও কর্ম, অজাম এটাও কর্ম। এই দুটোর মধ্যে কোনটা গৌণ কোনটা মুখ্য? বলতে পারবেন? স্যার এই মুহূর্তে মনে নেই স্যার। হ্যাঁ, তাহলে বলছি শুনুন। যেটা প্রথম থেকেই কর্ম ছিল সেটা মুখ্য কর্ম। প্রধান, প্রধান মানে কি? যে প্রথম থেকে আমি আছি, বুঝতে পেরেছেন? প্রথম থেকে আমি আছি, প্রধান কর্ম। আর যেটা আগে কর্তা ছিল, পরে কর্ম হয়েছে, আগে কর্তা ছিল না, আগে ধরুন অপাদান ছিল বা সম্প্রদান ছিল বা অধিকার অন্যান্য কারক ছিল, সেখান থেকে তাকে কর্ম করা হয়েছে, সেটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য মানে কি? যে মেন প্রধান হয়, সে সাধারণত চেঞ্জ হয় না, একই রকম থাকে। আর গৌণ মানে কি? অমুখ্য, তারা এদিক সেদিক হয়। তাহলে মুখ্য কর্মকে যে প্রথম থেকেই কর্ম ছিল, তার কোনো চেঞ্জ নাই, প্রথম বাক্যেও সে কর্ম, দ্বিতীয় বাক্যেও সে কর্ম, সব বাক্যেও সে কর্ম, এটা মুখ্য কর্ম, প্রধান কর্ম। আর যেটা আগে অন্য কারক ছিল, পরে কর্মকারক হয়েছে, সেটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে এই যে জনহা গ্রামম অজাম নয়তি, এই বাক্যে কোনটা গৌণ কোনটা মুখ্য, এবার আমাকে বলুন। স্যার স্যার গ্রামম হচ্ছে গৌণ আর হচ্ছে অজাম হচ্ছে মুখ্য। খুব ভালো। অন্য বাক্যটাই বলুন। গোপাহা গাহা দুগ্ধম দগ্ধি, এই বাক্যে কোনটা গৌণ কোনটা মুখ্য? স্যার দুগ্ধম হচ্ছে স্যার মুখ্য। দুগ্ধম হচ্ছে মুখ্য, আর গৌণ কোনটা? স্যার গাহা নাকি আমি বলেন স্যার গাহা, উচ্চারণটা? গাহা, গাহা, গয়াকার বিসর্গ। গরু গৌ, ও গৌ শব্দ, গাহা। গৌ শব্দটা, গৌ শব্দ করবেন বুঝতে, গৌহু গৌহু গাবু গাবাহা, গাম গাবু গাহা, দ্বিতীয় বহুবচনে হয় গাহা। বুঝে গেছে? আচ্ছা, বুঝে গেছেন? তাহলে কোনটা গৌণ কোনটা মুখ্য সেটা সেটা নিশ্চয় করতে পারবেন এবার থেকে। হ্যাঁ স্যার, স্যার পারবো স্যার, ক্লিয়ার। এইবারে এইবারে নিয়মটা মনে করতে হবে, সেটা হচ্ছে গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নির্বিকৃষ্ণাম। মানে দুহ প্রভৃতি 12টি ধাতুর প্রয়োগ থাকলে গৌণ কর্ম উক্ত হবে। নির্বিকৃষ্ণাহ এই 4টি ধাতুর প্রয়োগ থাকলে মুখ্য কর্ম উক্ত হবে। বুঝা গেছে? দুহ প্রভৃতি 12টি ধাতুর প্রয়োগ থাকলে গৌণ কর্ম উক্ত হবে। এই শেষ 4টি ধাতুর প্রয়োগ থাকলে মুখ্য কর্ম উক্ত হবে। তাহলে গোপহ গাহা দুগ্ধম দগ্ধি, এই বাক্যে গৌণ কর্ম উক্ত হবে না মুখ্য কর্ম উক্ত হবে? বলুন। গোপহ গাহা দুগ্ধম দগ্ধি, এই বাক্যে গৌণ কর্ম উক্ত হবে নাকি মুখ্য কর্ম উক্ত হবে? স্যার এখানে গৌণ কর্ম মুক্ত হবে স্যার, যেহেতু দুগ্ধম হচ্ছে গৌণ কর্ম উক্ত হবে। 12টা দলে আছে। অবশ্যই, খুব ভালো।
জনহ গ্রামম অজাম নয়তি, এই বাক্যে কোন কর্ম মুক্ত হবে? গৌণ না মুক্ত? স্যার অ্যান্সার মুখ্য মুক্ত হবে, কারণ নিয়তি স্যার ওদের চারটের মধ্যে আছে। দেখো, এবারে জনহ গ্রামম অজাম নয়তি, এই বাক্যে কোনটা মুখ্য কর্ম? স্যার অজাম মুখ্য কর্ম, হ্যাঁ অজাম মুখ্য কর্ম। অজাম মুখ্য কর্ম। তাহলে বাচ্য বিবর্তন করলে কি হবে? জনহ হয়ে যাবে, জনহ হয়ে যাবে জনেন 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 গ্রামম গ্রামম অজাহ নয়তি। নিয়তে, উত্তর হয় নিয়তে। জনেন গ্রামম অজানীয়তে। বুঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। আগের বাক্যটা দেখুন, গোপহ গাহ দুগ্ধম দগ্ধি, এই বাক্যে কোন কর্ম মুক্ত হবে? গৌণ কর্ম। গৌণ কর্ম কোনটা? গাহা গৌণ কর্ম, এখানে দুগ্ধ হচ্ছে মুখ্য কর্ম। দুধ হচ্ছে মুখ্য কর্ম। তাহলে গোপেন গোপেন গাবহ, গোপেন গাবহ দুগ্ধ। দুগ্ধম, দুগ্ধ কি উক্ত হবে? না স্যার, না স্যার, না, দুগ্ধ উক্ত হবে না, এখানে এখানে হচ্ছে গৌণ গাবহ কর্ম যুক্ত উক্ত হবে। হবে। হ্যাঁ হ্যাঁ, গোপেন গাবহ স্যার, গৌণ গাবহ, কর্ম। গোপেন গাবহ দুগ্ধম, তারপর দুষ্যন্তে, কি হবে? কি স্যার বললেন দুষ্যন্তে, স্যার? দুষ্যন্তে, দুষ্যন্তে, দয় হর্ষ ভাই জফলা দন্তের নয় তো একার, দুষ্যন্তে। আচ্ছা, দৃশ্যান্ত দয় হর্ষ হয় জফলা ও দুষ্যন্তে। দন্তের নয় তো, দুষ্যন্তে, হ হ হ, দুষ্যন্তে। ঠিক আছে? বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, এবার স্যার ক্লিয়ার। আর কিছু? না স্যার, আপাতত আর কিছু নেই। খুব ভালো। তাহলে পরের দিন নিজান্ত যে বাক্যগুলো দিয়েছি সেগুলো করে আনবেন। ঠিক আছে? আর আপনার কি বলে, আর ওই যেটা অভ্যাস করতে বলে সেটা ভালো করে অভ্যাস করবেন আরো। ঠিক আছে? আর স্যার শব্দরূপগুলো অভ্যাস, রিভিশন দিয়ে আসবেন। স্যার অভ্যাস একটা স্যার অভ্যাস সবগুলি করতে হবে না, নাকি একটাই করতে হবে স্যার? রাম এটাই করতে হবে? ওইটাই করুন, এখন ওইটাই করুন। ঠিক আছে? ওইটাই করবেন। আর আর ওই যতগুলো শব্দরূপ মুখস্থ করেছেন, এই 18টা শব্দরূপ মুখস্থ করেছেন তো, সেগুলো রিভিশন দিয়ে আসবেন। আমি কিন্তু র্যান্ডাম জিজ্ঞেস করলাম যে ইয়োশিত শব্দটা রূপটা মুখস্থ বলতে হবে। ঠিক আছে? তাহলে 3টে হোমওয়ার্ক থাকবে। শব্দরূপগুলো রিভিশন দেবেন, সংস্কৃত যন্ত্রের অভ্যাসটা ভালো করে করবেন, আর যে বাক্যগুলো দিয়েছি নিজের নিয়ন্ত বাক্যের বাক্য পরিবর্তন সেগুলো করে আনবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি আজকে নতুন বিষয় তাহলে আর পড়াচ্ছি না, সময় হয়ে গেছে। পরের দিন আবার যখন দুজন থাকবেন তখন এই আর দুটো বিষয় আছে, সংখ্যা আছে, সন্ধি আছে। সংখ্যাটা একদিন পড়াবো আর সন্ধিটা একদিন পড়াবো, তাহলেই হয়ে যাবে। স্যার সন্ধি মানে কি স্যার? ওই যে স্যার এই সন্ধি, স্বর সন্ধি, হ্যাঁ, স্বর সন্ধি, ব্যঞ্জন ব্যঞ্জন, সন্ধি, বিসর্গ সন্ধি, এইটা একদিনে স্যার হয়ে যাবে? ওটা দুদিন লাগবে, ওটা দুদিন লাগবে। আর সংখ্যাটা একদিন লাগবে। পরের দিন সংখ্যা পড়িয়ে দেবো, আর তারপরে দেখি সন্ধিটা যতটা হয় হবে, আর কিছু করার নেই। আমাকে আমাদের এক এবারে স্যার বলছিলেন নাকি সন্ধি সমাজ স্যার ইয়ে হবে, পরে অ্যাডভান্স করতে হবে নাকি? অ্যাডভান্স কোর্সে হবে। সন্ধি আমি আর একটা সমাজ। জাস্ট সন্ধি সমস্যা হয়, আমি একটু জাস্ট একটা ওই ভূমিকা মতো দিয়ে দিই, মানে সপ্ত পড়ানো সম্পূর্ণ সন্ধি একদিনে মোটামুটি একটা আইডিয়া দিই আর কি, কিছু কিছু বিশেষ জায়গা যেগুলো খুব লাগে সেগুলো দিই আর কি। ঠিক আছে? একদম সূত্র ধরে ধরে নয়, জাস্ট নিয়ম ধরে ধরে। সেটা দিলে ভালো হবে স্যার, এটা অনেক জরুরি
সন্ধিটা? সে আমি যদি পড়াতে পারি ভালো, নাহলে আমি যে পিডিএফটা আপনাদের দিয়ে দেবো, ওটা পড়লেও বুঝতে পারবেন, ঠিক আছে? সংখ্যাটা তো পড়াচ্ছি পরের দিন, সন্ধিটা একটা ক্লাস পাবো, যতটা পারবো পড়াবো, বাকিটা আপনাদের দিয়ে দেবো গ্রুপে, ওটা একটুখানি পড়াবো, মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যায়, বুঝতে পারবেন, ঠিক আছে? স্যার, অসুবিধা নেই। তার মানে কি স্যার আপনি কয়টা ক্লাস পাবেন স্যার? আপনার এই কথা স্যার বিশ্বাস আর তো ক্লাস মনে হয় করেন না স্যার। ম্যাক্সিমাম দুটো ক্লাস পাবো আশা করছি, কারণ আজকে 26 তারিখ হয়ে গেল, এর পরের শনিবার হয়ে যাচ্ছে 3 তারিখ, তারপরের শনিবার হচ্ছে 10 তারিখ। 10 তারিখটা হয়তো নিতে পারি যদি হয়, তারপরে হয়তো আমাদের পরীক্ষা নিয়ে নিতে হবে, ঠিক আছে? হয়তো আচ্ছা ম্যাক্সিমাম দুটো ক্লাস পাবো। আচ্ছা, কিন্তু স্যার তো আমাদের পরের ক্লাস, ক্লাসের সংখ্যা, স্যার আমাদের হ্যাঁ ক্লাস বলুন। শুরু হয়েছে, স্যার আমাদের ক্লাস শুরু হয়েছিল কিন্তু স্যার ফেব্রুয়ারি 1 তারিখে। ওইটাই সমস্যা হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি কি হয়, আহ, এই কোর্সটা শুরু হয় জানুয়ারির হাফ থেকে, ঠিক আছে? এবারে যে জানি না, হয়তো দেরি করে শুরু হচ্ছে ভেবে, যদি সাধারণত পরীক্ষা হয় মের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে, ঠিক আছে? এবারে যেহেতু কোর্স দেরি করে শুরু হয়েছে, সেই জন্য যদি ওখানকার মহারাজা যারা আছেন ওনারা যদি বলেন যে পরীক্ষা দেরি করে হবে, তাহলে খুব ভালোই, তাহলে তো আমরা আরো একটা ক্লাস এক্সট্রা পেয়ে যাবো, ঠিক আছে? আর যদি বলেন না, স্যার স্যার কোর্স দেরি করে শুরু হলেও তাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, যেহেতু আবার পরের পর শুরু করতে হবে আমাদেরকে, তাহলে দেখছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, সমস্যা নেই, আমরা যেভাবে বলেন সেভাবে আমরা করবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমাদের আমার বিষয়ে সিলেবাস মোটামুটি কভার হয়ে যাচ্ছে, সংখ্যাটা পরের দিন হয়ে যাবে, আর সন্ধিটা একটা ক্লাস তো হবেই, বাকিটা আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? অসুবিধা নেই। স্যার যদি না হয়, স্যার যদি না হয়, যদি আপনার যদি স্যার সুযোগ হয় বা আপনার যদি মনে হয় যে ওই পরীক্ষার আগে, মানে কোন একটা সপ্তাহের মাঝখানে কোন একদিন, মানে সোমবার বন্ধ আছে, না, রবিবার বন্ধ অসুবিধা নেই, আছে, বা দেখুন এখন তো বুধবার বন্ধ আপনারা আছে। দুজনই আছেন, আপনারা দুজন যদি চান যে অন্য কোনো দিন আপনাদের সময় হয়, মানে শনিবার ছাড়া সোমবার, মঙ্গলবার, বুধবার, যে কোনো দিন আপনারা দুজন যদি বলেন করবেন, তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমার যদি ফ্রি থাকে আমি করিয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো হবে স্যার, এটা ভালো হবে, হ্যাঁ, মোটামুটি আমাদের যদি আপনারা যদি দুজন যদি ক্লিয়ার হয়ে যাবে। যদি অ্যাভেলেবেল থাকেন কোনো একদিন, আমরা তাহলে ওই বলে করিয়ে নিতে পারি, এক্সট্রা একটা ক্লাস করে নিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক স্যার, আছে? আর স্যার আমাদের অ্যাডভান্স কোর্সটা কবে শুরু হবে? ওইটা দেখতে হবে, ওটা ওটা একটু দেরি করে শুরু হবে। এখন ধরুন একটা কোর্স চলছে, ওটা শেষ হওয়ার পরে ওটা শুরু হবে আবার। ওটা আপনি নোটিশ পেয়ে যাবেন, নোটিশ এলে দিয়ে দেবো, অসুবিধা নেই। গ্রুপে তো আছেন, আর পার্সোনাল আমার হ্যাঁ হ্যাঁ, গ্রুপে হোয়াটসঅ্যাপেও আছে। আছেন, আমি আমি আপনাকে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। স্যার স্যার মোটামুটি এটা স্যার, এটা স্যার কত কত দিনের হয় স্যার? এটা স্যার কত দিনের হয়? ওই রকম 4-5 মাসেরই হয় অ্যাডভান্স কোর্স, যেরকম এটা হলো এটা কি স্যার, 4 মাস এটা কি স্যার যে লঘু সিদ্ধান্ত কৌমুদি এরকম কিছু হ্যাঁ, লঘু এই সিদ্ধান্ত কমিটি। কোর্সটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লঘু সিদ্ধান্ত কমিটির সূত্র ধরে ধরে পড়ানো হয় এগুলো। আমরা আমরা স্যার এখন এটা, কি সূত্র বেশি ধরছি না, মানে সূত্র ছাড়াই পড়াচ্ছি, ওটাতে পুরো সূত্র ধরে ধরে ব্যাকরণ ধরে ধরে পড়ানো হয়। এতে স্যার লাভ, এতে স্যার লাভ হবে কি স্যার? এখন আপনারা যা পড়াচ্ছেন আর ওটা যা পড়াবে, এতে স্যার লাভ হবে কি? হ্যাঁ ওটা অবশ্যই, সূত্র ধরে। হ্যাঁ অনেক কিছু বেশি জানতে পারবেন, সেটা অনেক কিছু বেশি জানতে পারবেন। আমরা অ্যাকচুয়ালি কি করছি, মানে বেসিক যে আমাদের প্রয়োগ যেগুলো করি, বাক্য যেগুলো বেসিক প্রয়োগ যে জন্য লাগে, সেই হিসেবে আমরা এটা করছি, ঠিক আছে? কিন্তু আরো যদি আপনি ভালো করে জানতে চান, আরো ডিটেলসে জানতে চান, তাহলে অবশ্যই সেটা অ্যাডভান্স করে অনেকটাই উপযোগী হবে তার জন্য, কিভাবে ব্যাকরণ চলে এটা আইডিয়া হবে। আচ্ছা আচ্ছা, আরেকটা হোমওয়ার্ক কি দেবো, আমি এটা স্যার, দিই দেন প্রত্যেকবার, স্যার। সেটা হচ্ছে আহ, আপনি সকাল থেকে রাতে ঘুমানো অবধি কি করেন, সেটা এই দিনলিপিটা সংস্কৃত ভাষায় লিখে আনতে হবে, 10 লাইন ওকে স্যার, হলে অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আহ, সকাল থেকে আপনার রাত অবধি কি করেন, সেইটা সংস্কৃত ভাষাতে 10 লাইন লিখে আনবেন পরের দিন। এটা একটা হোমওয়ার্ক থাকলো, তাই মোট 4টে হোমওয়ার্ক থাকলো। একটা এইটা লিখে আনবেন, দ্বিতীয় বাক্যগুলোর বাক্য পরিবর্তন করে আনবেন, সংস্কৃত যন্ত্রের অভ্যাসটা করবেন, আর শব্দরূপগুলো রিভিশন দেবেন। পরের শনিবার এই 4টে জিনিস আমি জিজ্ঞাসা করবো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ঠিক আছে স্যার। হ্যাঁ, শুভরাত্রি।
নমস্কার ওম স্যার, শুভরাত্রি। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।